অভিনয় একটি কলা, এটা শেখার বিষয় আছে, এটা আত্মস্থ করার বিষয় আছে। প্রত্যেকটি জিনিস করবার আগে তার সম্পর্কে জানার বিষয় আছে। এই অভিনয়ের যিনি শেখান তিনি শিক্ষক, নির্দেশক অথবা পরিচালক, যেটাই আমরা বলি না কেন। আজকে যিনি আমার অতিথি তিনি একজন শিক্ষক, একজন দুর্দান্ত অভিনেতা, একজন নাট্যকার, সবকিছু, যিনি তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছে অনেক মানুষের মন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথোপকথনের এবারের এপিসোডে আজাদ আবুল কালাম, আমার শিক্ষাগুরু, বন্ধু, বড় ভাই। ডেকে নিচ্ছি আজাদ আবুল কালামকে। কেমন আছেন? দর্শক, বলে রাখা ভালো যে আমার অভিনয় হাতে খড়ি যতটুকু বুঝি একদম প্রাইমারি জায়গা থেকে, সেখানে আমার শিক্ষাগুরু হিসেবে আমি তাকে মানি এবং তার কাছ থেকে ওইটুকু শিখেছি। যতটুকু পারি বা না পারি, যেটুকু আছে সেটা ওনার থেকেই নেয় আর কি। কথা বলছি আমার শিক্ষক, বন্ধু, বড় ভাই, সর্বোপরি আমার গার্ডিয়ান আজাদ আবুল কালামের সঙ্গে। দাদা, এই প্রথমে একটা একটু বিতর্কিত প্রশ্ন মনে হয় আমার কাছে, অনেকের কাছে। অনেকে ভাবে যারা থিয়েটার করে, আপনি দীর্ঘদিন থিয়েটার চর্চার সঙ্গে জড়িত এবং আমরা আপনাকে থিয়েটারের মানুষ বলেই ভাবি এবং জানি। সেখানে অন্য সেক্টরের মানুষরা বা টেলিভিশনে যারা কাজ করছে তারাও বলে থিয়েটারের লোকজনের একটু নাকুচা স্বভাব আছে, এক ধরনের উন্নাসিকতা আছে, তারা নিজেদেরকে অনেক প্রাউড করে তাদেরকে নিয়ে। কিন্তু আলটিমেটলি আসলে সেটা কি ওই জায়গাটা? এবং বড় পর্দা সিনেমা, টেলিভিশন, এখানে যেন একটা বিরোধ মনে হয়। এটা খুবই আমার কাছে খুবই হাস্যকর। কারণ হচ্ছে যদি টেলিভিশনের কথা বলা হয়, টেলিভিশনে যারা অভিনয় করে অথবা যারা শুরু করেছে টেলিভিশনের পায়োনিয়ার অ্যাক্টর যারা, তারা সবাই থিয়েটার থেকে আসা। সিনেমায় যারা আমরা যারা চিনি, তারা বেশিরভাগই তাদের ব্যাকগ্রাউন্ড থিয়েটার। এখন আমরা এখনকার যে গ্রুপ থিয়েটার অথবা মুক্তিযুদ্ধের পরে যে গ্রুপ থিয়েটার চর্চা, শুধু এই থিয়েটার না, তো থিয়েটার তো নানানভাবে আগেও ছিল। তো কোনো না কোনো ভাবে সবাই থিয়েটারের সাথে যুক্ত ছিল। একদম নায়ক রাজ্জাক থেকে যদি শুরু করি আমরা, সবাই ছিলেন বেশিরভাগ ক্ষেত্রে আর কি, কেউ ছিলেন না। এখানে বিরোধের কিছু নাই। আর থিয়েটারের লোকজন নিজেকে একটু ভাবা টাপা, এটা আমি দেখি নাই আর কি, অথবা আমি এটা ফিল করি নাই কখনো। আমার কাছে বরং মনে হচ্ছে থিয়েটারের লোকজন বরং বন্ধুত্ব করার জন্য অথবা শেয়ারিং এর জন্য থিয়েটারের লোকজন অনেক ইজি টু হ্যান্ডেল। কারণ যেহেতু যে থিয়েটারের লোকজন একসাথে কাজ করে, অনেকে মিলে কাজ করে, টিম ওয়ার্কের ব্যাপারটা থাকে। তো টিম ওয়ার্ক থাকার কারণে তাকে বন্ধু বাৎসল হইতেই হয়, আদারওয়াইজ সে আসলে টিকতে পারে না, ছিটকে পড়ে। এইটা তো আছেই। এদের অভিযোগটা এরকম যে যারা আসলে থিয়েটার থেকে আসে নাই, তাদের কথা এরকম যে এরা থিয়েটার করে আসছে, ভাবে যে তারা অনেক কিছু জানে, এই না সেই না, মিশে, কিন্তু একটা একটু এক ধরনের অহংবোধ নিয়ে মিশে। এটার একটা ব্যাপার থাকতে পারে, যেটা হচ্ছে থিয়েটার যাদের ব্যাকগ্রাউন্ড, তাদের একটা চর্চার মধ্যে থাকতেই হয়, তাই না? যার ফলে সে একটু এগিয়ে থাকতেও পারে। আমি মেধার জায়গায় বলছি না, প্রস্তুতির জায়গায়। যেমন হচ্ছে তাকে ওয়ার্কশপ করতে হয়, নানান ধরনের ট্রেনিং করতে হয়, তো সেটা সে একটু এগিয়ে থাকতে পারে। আবার সিনেমা বা টেলিভিশন যদি বলি, ওইটাও কিন্তু একটা শেখার প্রক্রিয়া আছে, ওটা কিন্তু একটা স্কুলিং। যে প্রথমবার আসে, তার দেখা যায় তার শিক্ষক ক্যামেরা পার্সনের শিক্ষক, ডাইরেক্টরের শিক্ষক, কো আর্টিস্টের শিক্ষক, আস্তে আস্তে সে শেখানো, তারও একটা ওরিয়েন্টেশন হয়। তো থিয়েটারের লোকজনের এ নিয়ে দম্ভ করে কিনা জানি না, কিন্তু একটু আগানো থাকে ট্রেনিং এর ক্ষেত্রে। মেধার কথা বলছি না, ট্রেনিং এর ক্ষেত্রে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে সিনেমার ক্ষেত্রে যদি ধরি, আমাদের তো আসলে এখানে অনেকগুলো ঘরানা আমরা নিজেরা তৈরি করে ফেলেছি। যখনই কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার লাগে, থিয়েটারে দেখো কেউ আছে কিনা, এরকম, বা নায়ক নায়িকা বা পার্শ্ব অভিনেতা অভিনেত্রী, একটু গুড লুকিং ফেস, একটু হাইট, একটু এদের খুঁজলে হচ্ছে এরা করে কি ওই অন্যান্য সোর্স থেকে আনার চেষ্টা করে। কিন্তু যখনই কোনো একটা কঠিন রোল হয় যে এইটার জন্য থিয়েটারে বসে, এই যে দুইটা পৃথকীকরণ, এইটা কি ওই একটু কি অবমূল্যায়ন করে না থিয়েটারের মানুষদেরকে? অবমূল্যায়ন আমার মনে হয় না, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। যেমন কোনোদিনও থিয়েটার করে নাই এরকম অনেক বড় বড় অ্যাক্টর আছে, কখনো থিয়েটার করেননি তারা। আবার অনেক বড় অ্যাক্টর আছেন যারা থিয়েটারও করেছেন, আবার টেলিভিশন, সিনেমা হিসাবেও করেছেন। আর ওই যে যেটা কোনো স্পেসিফিক ক্যারেক্টারের জন্য কাউকে খোঁজা, এটা আসলে এটাতে ডাইরেক্টরের হান্ট। ডাইরেক্টর কখনো কখনো মনে করে যে আমি যেসব অভিনেতা নিয়ে কাজ করি,
তাদের তাদের কাছে তাদের মনে হচ্ছে না তার, তখন সে আসলে এক ধরনের অডিশন নিয়ে হোক অথবা এক ধরনের হান্ট করে, সে আসলে খোঁজার চেষ্টা করে যে ওই অ্যাক্টরটা কে হবে। সেক্ষেত্রে থিয়েটারের কথা যখন বলে, ওই যেটা বললাম আমি, যে থিয়েটারের যারা প্র্যাকটিশনার তারা হয়তো একটু এগিয়ে থাকে প্র্যাকটিসের জায়গা থেকে, তখন এক ধরনের রিলায়েন্স তৈরি হয়। হ্যাঁ, মানে আমার কাছে ব্যাপারটা এরকমই মনে হয়, ভরসার জায়গাটা তৈরি হয়। ওকে নিলে বোধহয় ভরসা করা যেতে পারে। থিয়েটার এক ধরনের মানে অভিনয় কেন্দ্রিক জিনিস বলি, ওইটা কিন্তু পারফর্মিং আর্ট থিয়েটার। আর আমরা যখন টেলিভিশনে করি, সিনেমায় করি, এটা কিন্তু ডিফারেন্ট। ওটা কিন্তু পারফর্মিং আর্টের মধ্যে পড়ে না। এটা হচ্ছে রেকর্ড করা হয় অথবা শুট করা হয়, এবং এরার হইলে বারবার করা যেতে পারে, এই করা যেতে পারে, এই করা যেতে পারে। এটা দর্শকের সামনে করে না। আর থিয়েটার তো লাইভ, দর্শক সামনে দাঁড়িয়ে আছে, তার মানে এরার করলে এরারই, ভুল করলে ভুলই। আমি এই পরের প্রশ্নটা একটু পরে যাব, তার আগে আমি আপনি 1985-র দিকে আরণ্যকে জয়েন করলেন, যদি আমি ভুল না করি। 85 শেষের দিকে। শেষের দিকে। কিন্তু আপনি আসলে থিয়েটারে অভিনেতা হবেন এইরকম চিন্তা করে থিয়েটার করতে গেলেন? থিয়েটারে ঢোকার কারণটাও খুব অদ্ভুত। আপনি একজন বন্ধুকে সাথে নিয়ে? হ্যাঁ, আমার বন্ধুই নিয়ে আসছিল আমাকে। আসলে এমনি আমি থিয়েটার দেখতে পছন্দ করতাম, কারণ অভিনয় করা অথবা এর সাথে রিলেটেড এটা আমার কখনো মাথায় আসেনি। অভিনয়ের কথা চিন্তাই করি নাই কখনো, যে এটা আমি ভাবতাম যে এটা পারা সম্ভব না। কিন্তু লেখালেখির দিকে আমার একটা আগ্রহ ছিল, এবং আমার ওই ফ্রেন্ড, ও আবার সব্যসাচী টাইপের আর কি, এবং হ্যাপেন টু বি আবার তখন একসাথে থাকতাম, মানে ও আমার বাসায় ছিল কিছুদিন। তো এসে শুধু গল্প বলতো, তারপরে বলতো ওখানে গেলে লেখালেখির কাজেও কিন্তু অনেক ইয়ে হবে। এই এক ধরনের পটানো আর কি, বন্ধু থাকলে একটু সুবিধা হয় আর কি। তো ওইভাবে ওর সাথে আসলে থিয়েটারের সাথে যুক্ত হওয়া। এই তারপরে তো দেখলাম যে এক সময় ঘটনাচক্রে আমি অভিনয় করা শুরু করলাম, নাটক লেখা, ডাইরেকশন। আমরা কি আপনার সেই বন্ধুর নামটা জানতে পারি? মাসুদ আলী খান। আচ্ছা আচ্ছা। এই না, এটা তাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ হচ্ছে তিনি হয়তো আপনাকে এত প্রলোভন দেখায় না নিয়ে আসলে আমরা হয়তো আজকে আপনাকে পাইতাম না। আপনি হচ্ছে ওখানে ঢুকলেন এবং শিক্ষক হিসাবে পেলেন মানে অসাধারণ নির্দেশক অভিনেতা মামুনুর রশিদকে, এবং আপনার আরণ্যকে মোটামুটি এক যুগ আপনি পার করলেন। 11 বছর। 11 বছর পার করলেন। 11 বছর পরে হঠাৎ আপনার কেন মনে হলো, 11 বছর আগে আমি যাচ্ছি, আপনার একটা দারুণ আমি একটা প্রোডাকশন দেখেছিলাম, জয় জয়ন্তী। জয় জয়ন্তীতে আপনার সেই অনবদ্য অভিনয়, এটা যেমন আমরা যারা প্রথম থিয়েটার করব ভাবছি বা একটু যাচ্ছি আসছি, আমাদেরকে ঘোর লাগাইছে আসলে যে এই রকমের প্ল্যাটফর্ম হইতে পারে। বা তখন আমরা থিয়েটার বুঝতাম যে একটা বাড়ি করা, এখান থেকে আসলো লোকজন, হয় না, কিন্তু এখানে এর কোনো বালাই নাই। একটা প্ল্যাটফর্মকে কেন্দ্র করে সেখানে একটা গল্প ফাঁদা হলো এবং সেখানে সব দারুণ সব পারফর্মার পারফর্ম করলেন। 11 বছর পরে আপনার কেন মনে হলো যে আরণ্যক নয়, অন্য কোনো একটা? এটা ঘটনা প্রবাহ। আচ্ছা, এটা যে এমন যে আরণ্যক না তা না। আমি কিন্তু মনে করি যে আমি আসলে এখনো যেটা করি ওটা আরণ্যকই আসলে, মানে হয়তো তার প্ল্যাটফর্মটা ভিন্ন। কারণ আমার শিক্ষা বেড়ে ওঠা, মানে আমি যদি আতুর ঘর বলি, সেটা তো আরণ্যক। এখন ওই সময় কিছু ঘটনা প্রবাহ এক ধরনের আরণ্যকের সাথে এক ধরনের বিযুক্তি তৈরি করেছিল, যেটা মানে হয়তো দরকার ছিল, আরণ্যকের জন্য দরকার ছিল, আমার জন্য দরকার ছিল, যেখান থেকে প্রাচ্য নাটের জন্ম। এবং ওইটা তখন মনে হতো যে না, দোষটা বোধহয় সব আরণ্যকেরই। কিন্তু এখন বড় হলে এখন মনে হয় যে দোষ আমারও অনেক ছিল। আসলে আমি খুবই উদ্ধত ছিলাম, আমি মানে খুব ভদ্রলোক ছিলাম না কথা। তো ওই সব মিলিয়ে টিলে তখন বরং হয়ে ভালো হয়েছে, নাহলে মানে আরো ক্লেদাক্ত হতে পারতো। এবং যার ফলে এখন আমি ভুলে কখনো কখনো প্রাচ্য নাটক বলে ফেলি আরণ্যক। হ্যাঁ, এই আরণ্যকের মধ্যে আইসা কি মানে আমার ওই কানেকশনটা কিন্তু নষ্ট হয়নি কখনো, স্টিল এখনো আরণ্যকের সাথে আমার ওই আগেরই সম্পর্ক। মানে এমনও হতে পারে যে আমি ওখানে অভিনয় করছি অথবা ওখানে কোনো নাটকের ডাইরেকশনও দিচ্ছি, সেরকম হতে পারে। খুবই ভালো। আপনি যখন প্রাচ্যনাট তৈরি করলেন এবং সেখানে ওখান থেকে আপনার সঙ্গে আরো যারা বেরিয়ে এলেন তাদের মাধ্যমে আরো দারুণ সব কিছু মানুষদের নিয়ে তৈরি করলেন প্রাচ্যনাট। প্রাচ্যনাট নামটা আমি যত জানি সেলিম আল দ্বীন স্যার দিয়েছেন। এটা একটা কনফিউশন যে সেলিম স্যার দিয়েছেন, এটা আসলে কি? আসলে ব্যাপারটা ওরকম না। সেলিম স্যার কনসার্ন ছিলেন খুব, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, এবং উনি অনেকগুলি নাম চিন্তা করেছিলেন, এই নাম হতে পারে, ওই নাম হতে পারে, ওই নাম হতে পারে, এবং পাশাপাশি আমরাও চিন্তা করছিলাম। আচ্ছা। তো উনি একটা নাম দিয়েছিলেন প্রাচ্য থিয়েটার। আচ্ছা। তখন আমরা বলছিলাম যে প্রাচ্য থিয়েটার
না অন্য কিছু চিন্তা করি, তখন আমাদের কতগুলো নামের সাথে নাট শব্দটা এসেছিল। আচ্ছা, তখন আমরা মিলে যে প্রাচ্য নাট হলে কেমন হয়, তখন আমরা সেলিম ভাইকে বললাম, আমি ভাই বলতাম তাকে যে আমি প্রাচ্য নাট বলবো। সেলিম বললো হ্যাঁ তাহলে ভালোই। তার মানে হচ্ছে যে ওনার একটা এফার্ট ছিল নাম, কিন্তু সংযুক্তিটা আসলে সকলের মিলে একটা সবার মিলে আসে বিষয় আর কি। প্রাচ্যনাট তৈরি হওয়ার পরে আমরা প্রথম নাটক হিসাবে পেলাম সার্কাস সার্কাস, এবং আরণ্যকের চর্চায় আপনি যে ধরনের কাজ ওইখানে করছেন, সেখান থেকে সার্কাস সার্কাসে একটু ডিফারেন্ট প্রোডাকশন মনে হয়েছে, অনেক এনার্জেটিক, অনেক তরুণদের সমন্বয়, এবং মোটামুটি সে সময় ঢাকার মঞ্চে একটা সাড়া ফেলে দিয়েছিল যে প্রাচ্যনাট নতুন একটা দল এসছে, এই দলে এই ধরনের নাটক হচ্ছে, এবং যারাই সেখানে দেখতে গেছে তাদের মধ্যে ওই উচ্ছ্বাসটা নিয়ে তারা ফিরেছে যে দারুণ একটা প্রোডাকশন। এইটা কি এক ধরনের চ্যালেঞ্জ ছিল? চ্যালেঞ্জ তো নাকি নতুন কিছু থিয়েটার ফর্ম ভেঙে ফেলবো নতুন এরকম? নাটকের দল সবসময় চ্যালেঞ্জিং, এটা দল দাঁড় করানো, আর কি নাটকটা কি হবে সেটাও একটা চ্যালেঞ্জ, যে আমি কন্টেন্টটা কি হবে অথবা সেটাকে আমরা তৈরি করব কিভাবে, সেই চ্যালেঞ্জ তো ছিলই। আর ওই সময়ের মধ্যে আমার কিছু সুযোগ হয়েছিল। সুযোগটা এরকম, আমি কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করেছিলাম। আচ্ছা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পেশালি আমেরিকাতে এবং আরো ইউরোপিয়ান কিছু থিয়েটারের লোকজন মিলে, এবং আমার অনেক দেখা হয়েছিল। তখন মনে হচ্ছিল যে আমাদের দেশের থিয়েটারটা এখন যে জায়গায় আছে সেটা ঠিক আছে, ফাইন, কিন্তু অন্য কিছু হতে পারে। এই অন্য কিছু হওয়া চেষ্টা থেকেই আমার প্রথম মনে হলো সার্কাস সার্কাস কিন্তু আমার লেখা একটা গল্প ছিল, যেটা হয়তো গল্প আকারে ছাপা হতো কখনো, কিন্তু আমি ভাবলাম যে না, এটা না, এটার মধ্যে থিয়েটারের অনেক এলিমেন্টস আছে। তখন এইটাকে আমি থিয়েটারের মতো করে করা শুরু করলাম। এটা কি প্রপার কোনো পাণ্ডুলিপি ছিল দাদা নাকি না? এটা আসলে প্রথমে পাণ্ডুলিপি মানে ওই গল্পটাই ছিল, মানে ওই বেসিক গল্প, 8-10 পাতার একটা গল্প ছিল এটা। তারপরে থিয়েটার যখন চিন্তা করলাম, তখন যেটা হতো যে আমি 2 পাতা করে লিখে নিয়ে আসতাম। আচ্ছা, লিখে ফ্লোরে পড়তে দিতাম এবং বলতাম যে লেটস গো ফর ইম্প্রোভাইজেশন। কি আর এক ধরনের এটা একটা প্রসেস, অ্যাক্টররা এবং প্লে রাইটিং, অ্যাক্টিং, ডিজাইনিং অল টুগেদার একসাথে একটা মার্চ করার মতো, যেখানে সবার ইনপুট আছে। যেমন সার্কাস রচনার ক্ষেত্রে যদি বলি, আমি এক ধরনের কোঅর্ডিনেশনের মতো করেছি, আর কনসেপ্টটা আমার কাছে ছিল, গল্পটা আমার মাথায় ছিল, কিন্তু এটা ডায়ালগ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সবারই একটা পার্টিসিপেশন ছিল। যে কখনো অভিনয় করে নাই তাদের সেরকম ছেলে পেলে অনেকে ছিল অভিনয় করতে ওখানে, যার ফলে একদম ফ্রেশের, যে কখনো এক্সপোজারই নাই, যে তাকে দিয়েও বলা যে এখানে এই সিচুয়েশন তুমি কি করতা, তুমি কি মনে করো, অথবা দেখানোর জন্য আমরা এদেরকে নিয়ে সার্কাস দলের মানিকগঞ্জে, তারপরে আরিচায়, এসব জায়গায় আমরা তখন যেসব সার্কাস হচ্ছিল ওই জায়গায় আমরা নিয়ে যেতাম ওখানে, এক ধরনের ওদের সাথে ইন্টারাকশন, ওরিয়েন্টেশনের জায়গার জন্য। তারপরে হচ্ছে জিমনেশিয়ামে, মানে ন্যাশনাল লেভেলের যারা আছে তাদেরকে দিয়ে ট্রেনিং দেওয়ানো, সেগুলো আমরা করতাম। টোটালটা একটা লার্নিং প্রসেসের মতো ছিল আমার কাছে, ছিল এটা একটা ওয়ার্কশপ, একটা বড় ওয়ার্কশপ, যে ওয়ার্কশপের ভেতর দিয়ে একটা দলের কিছু অ্যাক্টরস তৈরি হবে, ডিজাইনার তৈরি হবে, এবং একটা থিয়েটার তৈরি হবে। এরপরে আমরা একদমই ডিফারেন্ট টাইপের একটা প্রোডাকশন দেখলাম, এ ম্যান ফর অল সিনস, যেটার সঙ্গে সার্কাসের কোনো মিল নাই, একেবারেই একটা ব্রিটিশীয় কায়দায় ওই সময়ের গল্প বলে। এটার পরে এরকম একটা প্রোডাকশন হাজির করবেন, সেটা ওইটা যে পরিকল্পিত সেরকম না, কিন্তু আমার মনে হচ্ছিল যে প্রথম দিকেই, যেহেতু তখন যারা অভিনেত্রী ছিল তারা বেশিরভাগ একদম নতুন, যে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স যদি হয় তাহলে সেটা ফুলফ্লেজ অ্যাক্টর হওয়ার জন্য যে প্রস্তুতিটা দরকার হয়, সেটা ডিফারেন্ট অন্তত 2-3টা নাটক করলে সেটা তাড়াতাড়ি তারা অ্যাচিভ করতে পারে। সেই জায়গা থেকেই ম্যান ফর অল সিজনস করার প্ল্যান। এবং আরেকটা কথা হচ্ছে, ম্যান ফর অল সিজনস এটা করার পিছনের কারণ হচ্ছে তখন সার্কাসও হয়নি। আমি ফুটপাথ থেকে কিনেছিলাম ম্যান ফর অল সিজনস, রাস্তা থেকে, এবং কিনে তার আগে আমি নাম জানতাম কিন্তু পড়া হয় নাই, এবং কিনে ওই মানে সেটাও দেশের বাইরে, রাস্তা থেকে কিনে ওখানে থাকা অবস্থায় 2-3 দিনের মধ্যে পড়ে ফেলেছিলাম। পড়ে আমার মনে হচ্ছিল এটা একটা ভালো, স্টেজে খুব ভালো কাজ করতে পারে, কারণ ফিলোসফিক্যাল জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা মানে এলিমেন্টসের জায়গা থেকে ভীষণভাবে মডার্ন এবং ব্রেকটিয়ান বিষয় ছিল এটার মধ্যে। তখনই আমি প্ল্যান করি যেটা করবো আমরা এক সময়, কিন্তু সার্কাসের পরেই মনে হলো যে না, এটাই কেন করি না আমরা। আচ্ছা,
তাহলে তার মানে ভাবনাটা একদম ওর আলাদা আগেই একদম ছিল। আলাদা একটা কিছু হয়। আলাদা কিছু, তাই সেটা হয়েছে। এবং সেটার সেট ডিজাইন থেকে শুরু করে এটার আলো এবং মিউজিকের ব্যবহারও মানে অসাধারণ। এবং যেটা প্রথম দেখা গেল, মানে যদি এর আগে অন্যান্য দলগুলো করেছে, কিন্তু প্রাচ্যনাট স্বয়ংসম্পূর্ণভাবে সবকিছু নিজেরাই প্রডিউস করতো। এই একটা ব্যাপারও এই প্রত্যেকটা প্রোডাকশন। ওটা আমাদের প্ল্যান, ওটা আমাদের ইয়ে ছিল যে আমরা সবাই সবকিছু শিখতে পারি। যে আমাদের তো প্রথম তো লোকই ছিল মাত্র 11 জন, 11 জন, তারপরে আবার একসাথে 7-8 জন আসলো। তাদের একটু প্রাথমিক অভিজ্ঞতা ছিল, অন্য একটা দলে তারা কাজ করতো। তো তারা আসার পরে যেটা হলো যে খোঁজা যে কে কি পারে এবং কার কোন জায়গায় আসলে স্কিলটা ডেভেলপ করার সুযোগ আছে। আমাদের মধ্যে একটু এক্সপিরিয়েন্সের মধ্যে ছিল আমার আর সাইফুল। সাইফুল হচ্ছে ডিজাইনের জায়গা থেকে, যেহেতু তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফাইন আর্টস, পাশাপাশি সে স্টেজে কাজ করে অনেক বছর, তার ফলে সেট, লাইট, কালার, কস্টিউম এগুলিও তার খুব ভালো ধারণা ছিল। ইমনেরও কালার নিয়ে ধারণা ছিল, আর্টের বিভিন্ন জিনিস নিয়ে আগ্রহ ছিল। এবং রাহুল মিউজিক নিয়ে এক্সপেরিমেন্টেশন এইটা ছিল। তো এই যে নানানজন যা আসলো, তাদেরকে আরো স্কিলটা আরো ডেভেলপ করার জন্য, যেমন রাহুলকে একটা সময় বলা হলো যে আরো মিউজিকের লোক বানাও, সাইফুলকে বলা হলো যে আরো প্রপসের লোক, সেটের লোক, এগুলো কিভাবে ডেভেলপ করা যায়, অ্যাক্টর যারা আছে তাদের, যারা নতুন আসতেছে তাদের কি কি ট্রেনিং লাগে। তো ওই সময়টা পাগল করার টাইমও ছিল আসলে, যে করতেই হবে, নতুন কিছু করতে হবে, এরকম একটা মানে পাগলাটার সময়ও ছিল। ভীষণ রকম পাগল। দাদা চা খাবে, কিছু খাবেন? না তো রাস্তা আছে, তাহলে একটু বাদাম টাইপের কিছু। পানি হলেই ভালো। আচ্ছা, পানি। কিন্তু এই পাগলাটে ব্যাপারটাকে মাঝখানে কিছু উৎসুক মানুষ, বলবো কিনা বুঝতে পারছি না, তারা বললো, মানে বলা শুরু করলো এরকম যে প্রাচ্যনাটের ছেলেমেয়েরা কাউরে গোনায় ধরছেন না। এটা আমাদের একটু সমস্যা আছে কি, যে আমরা শ্রদ্ধা মানে ভাবি যে এক ধরনের শ্রদ্ধার এক্সপ্রেশনটা কেমন হইতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের নিজেদের খুব সমস্যা আছে। শ্রদ্ধা মানে হচ্ছে ছোটরা বড়দের শ্রদ্ধা করবে, বড়রা ছোটদের শ্রদ্ধা করবে, তা কিন্তু না। আমাদের প্রাচ্যনাটের ছেলেপেলের যেটা ছিল, কেউ উদ্ধত ছিল না, কিন্তু কেউ আজাইরা শ্রদ্ধা দেখানো অথবা ভান করা, শ্রদ্ধার ভান আমার নিজের মধ্যেও নাই। যেন আমি এটা দেখতেই পারি যে হুট করে পা ধরে সালাম করে পড়ে যায় যে ওস্তাদজি, গুরুজি আসছেন, দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আমি সবসময় বলি যে প্লিজ নিজের নিচু করো না। তুমি একটা হিউম্যান বিং, আমি একটা হিউম্যান বিং। আমার মধ্যে এমন কোনো ম্যাজিক নাই যে তুমি পা শুইলে একেবারে স্বর্গে যাবে অথবা জ্ঞান সব তোমার চলে আসলো, তা না। ডোন্ট বেন্ড ইউর নিজ। তুমি দূরের থেকে আমার দিকে তাকালেও আমি অনুভব করতে পারি যে তুমি আমাকে শ্রদ্ধা করতেছো। আর আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি যে শ্রদ্ধা মানে আমার ছোট যে তাকে আমার শ্রদ্ধা করার কর্তব্যের মধ্যে পড়ে এটা। দাদা, আপনি আরণ্যকে থাকাকালীন অবস্থায় আপনি প্রথম সিনেমায় অভিনয় করলেন কীর্তনখোলা। প্রথম কীর্তনখোলা না, আসলে কীর্তনখোলা আগে আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম। আচ্ছা, আকরাম খানের। আচ্ছা, ঠিকানা নামে একটা ছোট্ট একটা। ও তাহলে তার মানে সরি, ঠিকানা আরেকটা যেটা কমপ্লিট রানিং, ওটা ছিল হচ্ছে অধ্যায়। তাহলে কি ফুলকুমার কি কীর্তনখোলার আগে? ফুলকুমার কীর্তনখোলার পরে। আচ্ছা, কীর্তনখোলায় মানে প্রথম বড় পর্দায় কাজ করা, এবং একেবারেই যেহেতু আপনার সঙ্গে সেলিম আল দীন স্যারের একটা সুসম্পর্ক ছিল, তার মানে ওনার লেখা এবং ওনার ভাবনা সম্পর্কে আপনার ধারণা ছিল, সেখান থেকে কীর্তনখোলায়। এবং আমরা সিনেমাটা যখন দেখেছি, আমাদের কাছে একটু ডিফারেন্ট সিনেমা মনে হয়েছে, যে এই ধরনের ব্যাপার নিয়ে কাজ করা। প্রথম সিনেমায় গেলেন এবং আপনি আলাদা করে দর্শকের মনোযোগটা কাড়লেন, কারণ আপনার কিছু ব্যাপার ছিল। আপনার মানে আমি যদি বলি বাহ্যিক গড়নের জায়গা থেকে, আপনার হেয়ার স্টাইল, আপনার ডায়লগ থ্রোয়িং, আপনার লুক, আপনি মানে ব্যাপারটা এরকম যে আমার দিকে তুই তাকাবি রাখেন। এটা ডাইরেক্টরিয়াল মিডিয়াম, তো ডাইরেক্টর এখন একটা বড় ফ্যাক্টর। আমার জন্য চ্যালেঞ্জ ছিল হচ্ছে কি, কীর্তনখোলা যেহেতু মঞ্চে অভিনীত হয়েছে, সেই নাটকটা আমার দেখা। আচ্ছা, এবং তারও আগে ওটা পড়া আমার। যখন সিনেমা যখন হবে, তখন ওই চরিত্র আমাকে করতে হবে, এটা মানে ওটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, কারণ ওই চরিত্রটা মঞ্চে করতেন হচ্ছে হুমায়ুন ফরিদি। এখন কিছু করতে গেলেই মানে আমি যখন নিজে প্র্যাকটিস করতে যাচ্ছিলাম, তখন দেখতেছিলাম যে মানে ফরিদি ভাই কিন্তু খুব মানে কিভাবে যেন এত অ্যাবজর্ব করে ফেলে সবাইকে তার অভিনয়ের প্রতিভা দিয়ে,
ওরকম হয়ে যায়, মনে হয় যেন নকল করে ফেলতেছি তাকে। তা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল কেউ যাতে দেখে না মনে করে যে আমি ফরিদী ভাইকে নকল করছি তার মতো বিশাল একটা করে। চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা কারণ ওইটা আমি পারবো না, এটা তার ডিফারেন্ট দক্ষতা, এবং এটা আমার উচিত না, আমার নিজের থেকে যা পারি আমি। তো ওইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য, যে হুমায়ুন ফরিদী না হয়ে ওঠা, যে আমি যতটুকু পারি, আমি যেভাবে পারি। কারণ ফরিদী ভাইয়ের ওই ম্যাজিক তো আসলে খুব পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল ছিল। না, আপনার এই আলাদা করে নিজেকে চেনানোর এবং দেখানোর প্রচেষ্টা আমরা এর আগেও আপনি প্রথম টেলিভিশন সিরিজে অভিনয় করলেন শিল্পী নাটকে। শিল্পী, সেইখানে আপনার ওই সময় যে বয়স ছিল, আপনি তার চাইতে ডাবল বয়সের একটা চরিত্রে অভিনয় করলেন, এবং আমাদের কাছে সেটা তখনই মনে হয়েছিল যে এই লোকটা কি আসলে এই বয়সের কিনা। তার মানে আপনার শুরু থেকে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এবং এটাকে কি বলে, থ্রোয়িং এর ক্ষেত্রেও আপনি এক ধরনের জাজমেন্টাল ছিলেন। না, এটা ব্যাপারটা কি হচ্ছে যে আমাকে অন্য একটা চরিত্র দিয়েছিল। আচ্ছা, ডাইরেক্টর প্লে রাইটার তো একই ছিলেন, মামুন রশিদ ছিলেন। তো উনি একটা চরিত্র দিয়ে আমি বলছি আমি এটা করবো না। এগুলো আমার প্রথম থেকেই ছিল, ভালো না লাগলে বলতাম না, করবো না। তখন মামুন ভাইকে বললাম তুমি কোনটা করবা, তখন আমি বললাম এই চরিত্রের কথা বললাম। তো উনি বলতেছে এই চরিত্র কেন, এটা হচ্ছে গোলাম মোস্তফার বন্ধু। আচ্ছা, হ্যাঁ, তোমার গোলাম মোস্তফার সমান বয়স বলে, আমি ওইটাই করবো বলে, যদি দেন ওইটাই দিতে হবে আমাকে। তো এইগুলি আমার চরিত্রের মধ্যে, মানে আমার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ছিল, যে আজাইরা মাতবুরি করা অথবা দাবি খাটানো। কিন্তু মামুন ভাই দুদিন পরে বলে তুমি করো তাহলে, কিন্তু এটা তোমার ব্যাপার, আমি জানি না। কিন্তু কনভিন্স হলেন এবং কিন্তু একটা চ্যালেঞ্জ করলেন। এবং সে আবার আমাকে চ্যালেঞ্জ দিল। তখন আমার প্রথম মনে হলো আমাকে দেখতে কিভাবে একটু এলডারলি লাগতে পারে। তখন মানে মেকআপ আর্টিস্ট ছিলেন একজন, সে একদিন কাজ করলেন, বাকি সেদিন শুটিং হয় নাই। আমার খুবই বিরক্ত লাগলো যে না, কিছুতেই হইতেছে। তারপরে আরেকজন মেকআপ আর্টিস্ট ফারুক ভাই চলে গিয়েছেন আমাদের ছেড়ে। খুবই ভালো মেকআপ ফারুক ভাই যেদিন আসলো, সেদিন আমার কিছু আরো নতুন আইডিয়া আসলো, যে একটা এক্সট্রা বেইলি লাগানো, তারপরে হচ্ছে একটা টুপি, এবং তারপর হচ্ছে ফারুক ভাইয়ের হাত। দ্যাট রিয়েলি ওয়ার্কড। এবং তখন আমার একটু কনভিন্সিং মনে হইতো যে এটা এরকম হতে পারে। তারপরে আমি একজন লয়ারকে চিনতাম, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি মানে ওনাদের ফ্যামিলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আর কি। তো ওনারা 47-এ চলে এসেছিলেন এই দেশে। কিন্তু ওই পরিবারের সবার কথার মধ্যে ওই টানটা ছিল, একটু ছিল আর কি। তা আমি ওইটাকে ভাবলাম যে এইটা বোধহয় হতে পারে। তখন মামুন ভাইকে বললাম, মামুন ভাই বলেছে ট্রাই করো। তারপর শুটিং হলো, বললাম। কিন্তু আরেকটা মানে বিপজ্জনক কাজও আপনি করছেন, সেটা হচ্ছে যে আপনি ওই চরিত্রে প্রচুর পান খাইতেন। একে তো একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, আপনার চাইতে বয়সে অনেক বড় ক্যারেক্টার করছেন, এর মধ্যে এইগুলো একটা চ্যালেঞ্জ ছিল। পাশাপাশি আপনি অনবরত মুখে পান নিয়ে ওই সময় ভীষণ কঠিন ছিল, কারণ আমি পান খেতে পারি না, আমি এখনো পান খেতে পারি না, খুব অসুবিধা হয় আমার, মানে একদম ছিলে যায় সবকিছু। এইটাও ছিল হচ্ছে ওইখানে মানে ক্যারেক্টারটার জন্য মামুন ভাই বলেছে একটু পান খেয়ে দেখো তো। ওটা তো আমার কাছে খুবই ঝামেলা, যে পান খাবো কেমনে, পান তো খাইতেই পারি না। তারপরে আরেকটা যেটা হলো, এই মানে তখন তো আর অত প্রস্থেটিক মেকআপ ব্যাপার ছিল না, প্রচুর তুলা, কটন মুখের এই পাশ দিয়ে দিয়ে এই জায়গাটা একটু ফোলানো করা হয়েছিল আর কি, যার ফলে চেহারাটার মধ্যে একটা অন্যরকম শেপ চলে আসছে। তো সারাক্ষণ কিন্তু মুখের মধ্যে এত তুলা আছে, পান খেতেছে, খুবই ডিফিকাল্ট কাজ, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, আমার এখনই ডিফিকাল্ট মনে হইতেছে, কঠিন কাজ ছিল। কীর্তন খোলা করলেন, এরপর একটা লম্বা সময় আপনাকে আবার আমরা সিনেমায় দেখলাম না, আর মানে ঘটনাচক্রে কেন যেন হয়ে উঠতো না। আপনি হচ্ছে এর মধ্যে আপনি টেলিভিশনে ব্যস্ত হয়ে গেলেন, টেলিভিশনের কাজগুলি করতে। বাট টেলিভিশন নাটকও আমরা কখনোই আপনাকে অ্যাজ ইউজুয়াল চরিত্রগুলোর মধ্যে পাই নাই। ওইখানেও আপনার একটু বাছাই করা ব্যাপার ছিল যে এটা করব, এবং আপনি এই ধরনের চরিত্র বাছাই করতেন যে ধরনের চরিত্র আসলে মানুষের চোখে লেগে যেতে পারে, হয় না, যে ঠিক আছে ওকে। না, এটা একটা ব্যাপার ছিল যে কিছু ডাইরেক্টরসও ছিল, তারা তাদের মধ্যে কিছু চরিত্র যেগুলো তারা মনে করতো যে আমি করবো, মানে ফর গ্যারান্টেডের মতো জানতাম এরকম যে ওই করবো। আর আরেকটা ইয়ে ছিল যে আমার ব্যস্ততা ছিল নানান ধরনের, যে এক হচ্ছে থিয়েটার কেন্দ্রিক ব্যস্ততা, তারপর হচ্ছে আমি একটা স্কুলে পার্ট টাইম জব করতাম, সেখানে আমাকে যেতে হতো, যার ফলে আমি চাইলেই অনেক কাজ করতে পারতাম না। যার ফলে আমাকে ওই একটা পছন্দ হইলো, একটা না মানে তার কন্টেন্ট পছন্দ হলো, তো বা ক্যারেক্টার পছন্দ হলো, এমন হয়েছে যে 2টা সিন কিন্তু আমি করেছি, এটা কন্টেন্টটা আমার খুব ভালো লেগেছে।
তো যার ফলে আমাকে সবসময় একটু কম করতে হতো, অনেক বেশি আমি করতে পারতাম না। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে আপনি বরাবরই খুব চুজি, আমার কাছে যেটা মনে হয়েছে। এটা স্বীকার করেন তো নাকি? হ্যাঁ, ভীষণ আমার মনে হয় তাই থাকা উচিত। ভীষণ ভাবে আমি অনেক চরিত্র আমি জানি পারবো না করতে, ওই জন্য আমি ওই দিয়ে যাই না। আবার অনেক চরিত্রের মধ্যে মানে ভীষণ চ্যালেঞ্জিং, আমার পারতে হবে, অথবা দেখি না ফেল করি কিনা, না পারি কিনা। সেটা আরেকটা আমার কাছে একটু চ্যালেঞ্জ মনে হইলো, এবং এটা আপনি খুব সফলভাবে উত্তর গেছেন, কিন্তু আমি এটা রহস্যটা জানতে চাই। সেটা হচ্ছে আপনি আকরাম খানের একটা সিনেমা না খাঁচা, খাঁচা আপনি চিত্রনাট্য করলেন এটার, এবং যার লেখা হাসান আজিজুল হক স্যার, তার গল্পের মধ্যে আমরা জানি উনি একটু অন্য ঘরানার গল্প বলতে অভ্যস্ত। সেইটাকে চিত্রনাট্য করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ প্রথমে মনে হয়েছিল। চ্যালেঞ্জ ছিল, শুধু তাই না, আর ওখানে একটা ওই পটভূমি খাঁচা গল্প ছাড়াও ও হাসান স্যারের আরো দুটো গল্পের এলিমেন্ট আমি এটার মধ্যে ঢুকিয়েছিলাম। আচ্ছা, খাঁচার যে গল্পটা, ওইটা আর চিত্রনাট্য কিন্তু এক না। ও মানে এর মধ্যে আরো দুটো গল্প আছে। সেটা কি ওই সময় কিন্তু হাসান আজিজুল হকেরই গল্প, মানে আমার গল্প না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারই লেখা থেকে ওটার ভেতরে বোঝা যাবে না যে এটা আলাদা কিছু। আপনার কেন মনে হলো যে খাঁচার চিত্রনাট্যটা, মানে এটা কি আপনাকে করতে বলা হয়েছে নাকি না আপনি নিজ থেকে বলছেন? না, এটা হচ্ছে আকরামের সাথে আমার নানান সময় নানান, মানে ওর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেহেতু অনেক কিছু নিয়ে আমরা কথা বলতাম, যেমন অনেক সম্ভাবনা নিয়ে কি কি স্ক্রিপ্ট করা যেটা। তো খাঁচার ব্যাপারে যেটা হলো, খাঁচা একদিন ও বললো আমি খাঁচা করতে পারি কিনা, মানে খাঁচা তো যদি তুমি মনে করো সিনেমা বানাতে পারবা, কারণ খাঁচা খুব ভালো একটা এলিমেন্ট, এই কন্টেন্টটা খুবই দরকারি। আর তখন হচ্ছে মাইগ্রেশন একটা বিরাট ফ্যাক্টর, সারা দুনিয়া মানুষের এপাশ যাওয়া, সিরিয়ার ইয়েরা যখন জার্মানিতে আশ্রয় নিচ্ছে টিচ্ছে সব মিলে টিলে, তখন হাসান ঢাকায় এলেন, মিরপুরে তার মেয়ের বাসা না কার বাসায় যেন উনি উঠলেন, আমরা গেলাম তার সাথে দেখা করতে। তো সারাদিনই আড্ডা হলো। তখন আমরা বললাম যে আমরা কি করতে পারি না পারি, আবার খাঁচার গল্পটা নিয়ে যতটুকু লেখা আছে তার বাইরে তার এক্সপেরিয়েন্স। আর উনি তো লেখায় যেমন পারদর্শী ছিলেন, আলাপ যে মানে দুর্দান্ত একটা মানুষ, তার কাছে সারাদিন গল্প শোনা যায়, এবং যে গল্পে বলার যে ভঙ্গি তার, এবং তার যে জানা, মানে তো এনসাইক্লোপিডিয়া, তো এটা মন্ত্রমুগ্ধের মতো আমরা ওগুলি শুনি আর কি। তারপর দিন থেকে লেখা শুরু হয় খাঁচার ইয়ে, এবং তখন টাইম টু টাইম আমি জানাতে থাকি যে আমি আবার আপনার ওই গল্প থেকে একটু নিয়েছি। সে আবার জিজ্ঞেস করে আমি কিভাবে নিলি, কেন বলছে বাবা। তো উনি নিজেও খুব এক্সাইটেড ছিলেন খাঁচা নিয়ে। তো শেষ পর্যন্ত একটা স্ক্রিপ্ট দাঁড়ালো, কয়েকবার কারেকশন করে টোরে ফাইনাল স্ক্রিপ্ট যেটা আর কি শুটিং এর যেটা আমরা ব্যবহার করলাম আর কি, ওটাও তাকে দেখানো হলো, সবকিছু করা হলো। এবং যেটা হচ্ছে যে উনি সিনেমা দেখে যেতে পেরেছেন, হ্যাঁ, এটা একটা বড় ইয়ে তার, দেখতে পেরেছেন। ওইখানে একাধারে আপনি একটা চিত্রনাট্য করলেন, আবার আপনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন ওই সিনেমাটাতে, এবং এই প্রথম আমরা আপনাকে যেই ধরনের অবয়বে দেখে অভ্যস্ত, ওইখান থেকে আপনি নিজেকে আবারও ভাঙলেন, এবং আপনি একটা বেশ মাঝ বয়সী, তার চাইতে একটু বেশি বয়সের লুক নিলেন আর কি, 50। এবং আমি যতদূর জানি সিনেমাটাও শুট হয়েছে 50 লেন্সে, না কয়েকটা লেন্সে, কিন্তু 50 বেশি ব্যবহৃত হয়েছে আর কি, ব্যবহৃত হয়েছে। তো এটা একটা দারুণ ব্যাপার। আমি এটা সিনেমাটাকে জিজ্ঞেস করেছি যে ওয়াই 50 আসলে, তো ওরা বললো যে গল্পটা তো খাঁচা, তো আমরা আসলে একটু আবদ্ধ লেন্স বলতে 50টাকে ব্যবহার করি অনেক ক্ষেত্রে। এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছিল অল টোটাল জার্নিটার মধ্যে আর কি এরকম। এবং আপনার সঙ্গে একজন আমাদের দুর্দান্ত অভিনেত্রী জয়া আহসান আপনার কো-আর্টিস্ট ছিলেন। ওই জার্নিটাতে আপনার জার্নিটাকে অনেক স্মুথ মনে হয়েছে আমার কাছে। আমি খুব ঘোরের মধ্যে ছিলাম। ঘোরটা কি, যে এই আম্বুজাক্ষক চরিত্রটার নাম, এই চরিত্রটা আমি দেখতে পাইতাম। আচ্ছা, দেখতে পাইতাম, এবং দেখতে পেতাম কি অর্থে, যে এই ধরনের লোক আমি দেখেছি, যে এখানেই আছে, শরীর আছে এখানে, সোলটা অন্য কিছু খোঁজে। আচ্ছা, মনে একটা নিরাপদ জায়গা খোঁজে কোথাও, মানে বসবাসের জন্য, জীবন ধারণের জন্য, যার ফলে সে এখানে আছে, কিন্তু সত্যিকার অর্থে সে এখানে নাই, এরকম একটা মানে মনে হয় যেন সব আছে তার, আবার সবই যেন তার হারানো, একটা অস্তিত্ব সংকট। এই ধরনের মানুষ আমি আসলে দেখেছি, এবং এরকম মানুষ ডুয়েল ক্যারেক্টার প্লে করার, হ্যাঁ, এরকম মানুষগুলো আমার মাথার মধ্যে ঘুরছিল অনেকটা।
যার ফলে হচ্ছে ওই যে ঘোরটা বললাম যে এবং এটা এমনিতে তো খুব মানবিক গল্প, প্রতিটা চরিত্র একদম মাথার মধ্যে ঢোকে, মানে কি এত অ্যাবসর্ভিং, মানে একদম ঘোর তৈরি করে আর কি। আর একটা পারিবারিক চেহারা, বাবাও আছে, ছেলেরা ডিরেইলড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রীর অনেক আকাঙ্ক্ষা ছিল, ভালোবাসার জায়গা ছিল, সেগুলি পরিপূর্ণ হচ্ছে না। অন্য একটা জায়গায় বসবাস করার, সুদূর একটা দূরে যেখানে সে চেনে না, সেই জায়গায় যে আবার বসতি স্থাপন করা, আবার সে সেতার বাজায়, বাহ, এরকম একটা লোক। তারপর হচ্ছে তার কালচারালি অনেকগুলো জিনিস আছে। তো ওইটা খুব ঘোর একটা ঘোরের মধ্যে ছিল, এবং ওই ঘোরটা আমার কেটেছিল। আমি শুটিং শেষে ঢাকায় এসে আমি এয়ারপোর্টে আমার ছেলের চোখ দেখে, ছেলে মাঝে তাকিয়ে দেখি, হা করে তাকিয়ে, ও তখন আরো ছোট, এমন ভাবে তাকিয়েছে যে ও যেন চিনতেছে না আমাকে। হ্যাঁ, তারপরে বললো যে এরকম কেন, এরকম কেন? তাই বললাম যে ইচ্ছা করি শেভ করা না, কিছু না। তারপরে বাসায় যে আবার খুব ভালো করে আয়না টানা দেখলাম, আসলে অনেক পরিবর্তন মনে হচ্ছে। তারপরে ক্লিন শেভ টেপ করে টোরে, গোসল টোসল করে টোরে, মানে এই যে ঘোরটা, আমি কিন্তু আয়নার সামনে প্রতিদিনই দাঁড়িয়েছি, আসলে কখনো দেখা এটা ইয়ে করা হয় নাই। আপনি এই প্রথম জয়া আহসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন? না, এর আগে টেলিভিশনে করেছি। এই সিনেমা আপনার কো আর্টিস্ট হিসেবে তার সঙ্গে কি মনে হয়েছে জার্নিটা সমান্তরালভাবে চলছে? সে দুর্দান্ত। মানে আমরা যখন অ্যাক্টিং করি কো আর্টিস্ট হিসেবে, আমরা কি চাই? কোঅপারেশন কো আর্টিস্টের সাথে। সেক্ষেত্রে সে দুর্দান্ত, মানে দেয়া এবং নেয়ার ক্ষেত্রে, মানে এটা আমি যদি বলি যে এক ধরনের মানে অ্যাক্টিভ যেমন, রিসেপটিভ তেমন, সে নিতেও পারে, দিতেও পারে। এরপরে দাদা আপনি পরপর বেশ অনেকগুলো কাজ করলেন। আপনি অ্যাডভেঞ্চার সুন্দরবন করলেন, আপনি কাজল রেখা করলেন, লালন করলেন, গুনিন করলেন, বৃহন্নলা করলেন। লালন নিয়ে আমার একটা প্রশ্ন, এটা তানভীর মোকাম্মেল বানিয়েছিলেন তখন। সেই সময়ে ইয়াং লালন হিসেবে আপনাকে কাস্টিং করা হলো। যখন আপনাকে কাস্টিং করা হলো, তখন এটা আরেকটা চ্যালেঞ্জ, কারণ লালনকে আমরা দেখি নেই, লালন সম্পর্কে আমরা খুবই যতটুকু জানা যায় সেটা যে অনেক স্পষ্ট তা না, এক ধরনের আবছা ব্যাপার আছে, ওনার কোনো স্ট্রাকচার আমাদের নাই, একটা ছবি আমরা দেখি আছে। ওই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করলেন? এটা ছিল যে যতটা না চ্যালেঞ্জ ছিল, তার চেয়ে বড় কথা ছিল যে ডাইরেক্টরেরও চ্যালেঞ্জ ছিল এটা। ওখানে কিন্তু 3টা বয়স দেখানো হয়েছে লালনের। আমার যেটা যুবক বয়সটা, ওই বয়সটার সবচেয়ে কম জানা যায় লালন সম্পর্কে। একদমই মানে জানাই যায় না আসলে, খুব আবছা যে তার একটা স্ত্রী ছিল, সে সেখান থেকে চলে এসেছে, সেখানে আবার সে ফিরেও যায় একবার, কিন্তু তাকে আর গ্রহণ করে না, এবং তার বসন্ত হয়, সে মারা যাবে এরকম ভাবা হয়েছিল। সে একটা বাড়িতে আশ্রয় পায়, একজন যার যেই পরিবারের সাথে তার সারা জীবন তার কেটে যায় আর কি, একটা মুসলমান পরিবারের সাথে। এবং এটা তো তার জীবনীটা তো খুব রহস্যের ঘেরা, যেহেতু কখনোই সেইভাবে জীবনী গ্রন্থ তার রচিত হয়নি। সেখানে আসলে যতটা ইতিহাস, তার চেয়ে বেশি কল্পনা আশ্রয়ী হয়েছে, যার ফলে পুরোটাই ছিল কাল্পনিক, যে কি কল্পনা করা যেতে পারে, কেমন। তো ওইটা আবার ধাক্কা খেতাম কিভাবে, যখন ওখানে কস্টিউম যখন পরতে গেলাম, দেখলাম যে কস্টিউমটা হচ্ছে পাঞ্জাবি ধুতির মতো করে পরা, পাঞ্জাবিটার বুতাম আছে, এবং বুতামের ঘাটগুলি মেশিন দিয়ে বানানো, যে ঘাট আছে না, ওই রকম। তো এটা তো প্রথমেই আমি রিজেক্ট করলাম যে এটা হইতে পারে না, এটা পরবো না। তখন ওখানে বসে আবার কাস্টমার যারা ছিল তারা ঘাটগুলি কেটে ফিতা দিয়ে কিভাবে কতটা পারা যায় ওদিকে যাওয়ার। তো এই রিসার্চ করার, একটা প্রোডাকশন করার আগে এই লেভেলের রিসার্চ করার ক্ষেত্রে আমাদের অনেক ল্যাকিং ছিল তখন, এখনো আছে। যে আমি একটা পিরিয়ডিক্যাল ছবি যদি বানাতে চাই, সময় যে লেভেলের প্রস্তুতি দরকার হয় আর্টিস্টিক জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, সেইখানে একটু ল্যাকিং ছিল। আর আদারওয়াইজ আমাদের যেটা ছিল যে সব হচ্ছে ভাষা, আমাদের তো নাই কিছু, কোনো তথ্য নাই তার সম্পর্কে, খুব মিনিমাম তথ্য, যার ফলে মিনিমাম তথ্য আর কল্পনা। ডাইরেক্টর ওয়াজ দেয়ার, ওনার ইনপুট যে এরকম হতে পারে, এরকম হতে পারে। আর তানভীরের সাথে কাজ করলে তো মানে যদি কাজের অভিজ্ঞতা থাকে যাদের, তারা জানে যে উনি খুবই কিন্তু নম্র ভদ্র টাইপের, যতটা লোক, যে তাকে যদি এরকম বলা যায় এটা করতে পারবো না, এরকম কেন,
আচ্ছা তাহলে দেখেন কি করতে পারেন। আচ্ছা। খুব মানে সেই জায়গাটা ওনার আছে। তো ওই জার্নিটা ছিল ওইটাই আর কি, যে এক অনিশ্চিত যাত্রার মতো আর কি, যে কোথায় যাবে, আমি একটা জায়গায় শেষ হলো, ল্যান্ডিং মার্কটা কি হবে, তারপরে সেখান থেকে আবার আসাদ ভাই করবে। একটু চ্যালেঞ্জিং, ভীষণভাবে চ্যালেঞ্জিং ছিল, পুরো টিমের জন্যই চ্যালেঞ্জিং ছিল। কারণ ওই লালন হয়ে ওঠা ওই সময় তো সে আসলে তখনও পর্যন্ত তো মানে সে যে লালনের যে যাত্রা তার যাওয়ার কথা ওই জায়গায় যায় নাই, কিন্তু না না না, ইতিমধ্যে তখন কি তার সঙ্গে সিরাজ শাহের দেখা হয়ে গেছে? সিরাজ শাহী সম্পর্কে যেটা নানান ধরনের ব্যাখ্যা আছে, সিরাজ শাহী, কেউ কেউ বলেন সিরাজ শাহী সে নিজেই, আচ্ছা। অথবা তার এটা এমন একটা গুরু, কাল্পনিক গুরু আসলে, যার নাম দিয়েছে সে এটা। আবার কেউ বলে সিরাজ শাহী সত্যিই ছিলেন একজন। তো এই যতটুকু পর্যন্ত আমার জার্নিটা দেখা যায়, সেখানে কিন্তু সিরাজ শাহী নাই, সিরাজ শাহী আরো পরে দেখা যায়, মানে ওই ইয়েতে। তারপরে আমরা এই পরপর একই পরিচালকের দুটো ছবিতে আপনি অভিনয় করলেন, কাজল রেখা এবং হচ্ছে গুনিন, গিয়াসউদ্দিন সেলিম। গুনিনে যে আমরা আপনাকে আবিষ্কার করলাম আরেকটা ডিফারেন্ট গেটআপে। তো আমাদের খুব প্রিয় একটা গল্প ছিল গুনিন, এবং গুনিনের ওই গল্পের মধ্যে গুনিনের স্থায়িত্ব কিন্তু খুব কম। সে কিন্তু একদম প্রথম দিকেই মারা যায়, তারপরে তার পরিবারের অন্যদের গল্প আসলে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে সিনেমায় হয়তো দেখে মনে হচ্ছে গুনিন নাম টাম আর একটু বেশিক্ষণ থাকলে ভালো হইতো এরকম আর কি, কিন্তু মূল গল্প এরকম ছিল, তাহলে এটা এরকমই ছিল। আচ্ছা, ওইটাও কিন্তু একটা অন্যরকম জার্নি। হ্যাঁ, কারণ গুনিন দেখতে কেমন, এইটা তো একটা এটা তো কোনো বিশাল, রূপরেখা নাই আসলে। ওই ওখানে বর্ণনা যেটা আছে, তার বয়স নিয়ে একটা, কেউ বলে 100, কেউ বলে কম, এবং তার সব ধরনের বদভ্যাসই আছে, হ্যাঁ। বয়স আছে, এটাও একটু কঠিন। এরপরে আমরা আমাদের ওটিটি প্ল্যাটফর্ম আমরা পেলাম, এবং সেখানেও দারুণ দারুণ সব কাজ। সেখানে একটা কাজে আমরা আপনাকে আরেকটা ডিফারেন্ট চরিত্রে দেখলাম, পাফ ডিডি। প্রথমে পাফ ডিডি বলতে আমরা একটু অন্য কিছু ভাবছিলাম, পরে না মুড়ি বাবা। এই ধরনের ক্যারেক্টার তো এর আগে আপনি করেন নাই, কিন্তু এই চরিত্রগুলো তো আপনার জানা, কারণ আপনি আসলে আপনার অবজারভেশন পাওয়ার অনেক 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 ভালো। যেটা আমি জানি, অবজেকশন পাওয়ার না, মানুষ দেখতে ভালো লাগে। দাদা আরেকটা প্রসঙ্গ আমি এবার একটু অন্যভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমরা প্রায়শই বিভিন্ন কাজের ক্ষেত্রে যখন অভিনেতা বা অভিনেত্রীদেরকে আমরা কল করি, নতুন ছেলে মেয়ে হোক বা আমাদের জানাশোনা যারা হোক, এরা যখন আসে তো এক ধরনের থিয়েটারের থেকে যারা আসে, এসে টেলিভিশনে তারা এক ধরনের থিয়েটার অ্যাক্টিং করে, কিন্তু অন স্ক্রিন অ্যাক্টিংটা একটু ডিফারেন্ট। অবশ্যই। এইটার ক্ষেত্রে কি আপনি একটু বুঝাই বলবেন যে দুইটার মাধ্যম অনেক পার্থক্য। অ্যাক্টিং, ইট ইজ অ্যাক্টিং। এখন যাত্রার অভিনয় আর টেলিভিশনে অভিনয় এক হবে না। যাত্রার অভিনয় প্রসিনিয়াম থিয়েটারের ক্ষেত্রে একরকম হবে না, অথবা পালার অভিনয় যদি আমি বলি, যে প্রত্যেকটা মিডিয়াম অনুযায়ী অ্যাক্টিং এর ব্যাপারগুলো একটু ভিন্ন ভিন্ন। আর টেলিভিশনে অথবা সিনেমা যদি বলি, আমি যদি টেলিভিশনে চাই শুধু আমি এইটুকু দেখাবো, অথবা সিনেমায় যদি চাই যে এইটুকু দেখাবো, এই পাশে দেখাবোই না। তো এটা শুধু টেকনিক্যাল একটা মিডিয়াম, যার ফলে হচ্ছে এই পাশে যদি দেখানো যায় তাহলে হচ্ছে যে কিন্তু আমার পুরো এক্সপ্রেশনটা তো আছেই, কিন্তু মূলত দেখাচ্ছে এই জায়গায় আমি একটা আঙ্গুল দেখাতে চাই, তার মানে আমার তখন কাজটা আসলে ওইটুকুনি, এইটুকুই। তো এই জিনিসটা বুঝতে পারা যে, আর থিয়েটার হচ্ছে বলা হয় যে থিয়েটার অভিনয় হচ্ছে প্রেজেন্টেশনাল, আমি প্রেজেন্ট করতেছি কিছু একটা, কারণ হচ্ছে যে দূরের থেকে দেখে দর্শক, কাছের থেকে দেখে, সে যাতে আমার এক্সপ্রেশনগুলো যার ফলে একটু বড় থাকে, স্পিচ একটু হাই থাকে, যাতে সবাই শুনতে পারে, এক্সপ্রেশনগুলো একটু বড় থাকে, যে তাকে দেখতে পারে যাতে। আর ওই বড় করা ছোট করা, এটা তো সিনেমা টেলিভিশনে ক্যামেরাই করতে পারে, লেন্সের ব্যাপার। পার্থক্যটা এই জায়গায়। দাদা অভিনয়ের ক্ষেত্রে কি থিয়েটার করাটা অনেক জরুরি, মানে এই সময় যদি আমরা বলি, বা যেভাবে আমাদের আর্টিস্টরা তৈরি হচ্ছে এখন হচ্ছে আমি অভিনয় করবো না থিয়েটার করবো, এটা হচ্ছে ডিসিশনের ব্যাপার। একদম অভিনয় করার জন্য থিয়েটার করতে হবে কোনো কথা নেই, থিয়েটার করতে চাই সেটা আলাদা বিষয়, এটা ডিসিশনের ব্যাপার। থিয়েটারে গেলে যেটা হয় যে একটা ওই ট্রেনিং তার হয়ে যায়, তার প্রাথমিক অনেকগুলি ট্রেনিং তার হয়ে যায়, যেহেতু ওয়ার্কশপ চলে থাকে, একটা নাটক করলে সে অনেক কিছু শিখে ফেলে আসলে। আর অভিনয় সবাই পারে করতে, যেন আমি এই পর্যন্ত অনেককে দেখেছি যে রাস্তাঘাটে বলে যে ভাই আমি তো অভিনয় করতে চাই। তো আমি ইদানিং জিজ্ঞেস করি যে আপনি অভিনয় পারেন, বলছি হ্যাঁ মনে হয় পারি। আপনি প্লেন চালাতে পারেন? বলছেন না। আমি পারি না কেন? করে তো শিখি নাই কোনদিন। আমি টেলিভিশন যেমন প্লেন চালাতে পারেন না, অভিনয়টা আপনি আসলে পারেন না। ট্রেনিং তো লাগবেই, সেটা যেভাবেই হোক। একদম ফ্রেশার, কখনো অভিনয় করে নাই, সে দেখা গেল একটা সিনেমাতে অভিনয় করলো এবং খুব ভালো করলো, তার মানে হচ্ছে কি
তার ভিতরে একটা কোয়ালিটি যেমন হচ্ছে, পাশাপাশি পুরো টিম, এই যে ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারা তাকে আসলে গ্রুমিং করাতে থাকে, তাকে তৈরি করতে থাকে। এটা একটা স্কুলের মতোই, তো তাকে তৈরি করে অভিনয়, এবং আমরা এন্ড প্রোডাক্টটা দেখি যে স্ক্রিনে যে সে অভিনয় করছে এবং ভালো করছে। পিছনে এই লোকগুলি তো আসলে এক ধরনের স্কুলিং এর মধ্যে দিয়ে ওই অ্যাক্টরটা আসে। আসলে অভিনয় যে একটা শেখার বিষয় এবং এটাকে তৈরি হওয়ার বিষয়, এটা জেনে বুঝে যদি কেউ আসে তাহলে তার জন্য হয়তো পথটা অনেক খুব স্বাভাবিক। সে যদি একটা মিনিমাম ট্রেনিং এর মধ্য দিয়েও আসে, তাহলে তার একটা প্রস্তুতি থাকে, যে মানুষের মধ্যে ক্রিয়েটিভ ফ্যাকাল্টি তো থাকে জন্মগতভাবে। সে মনে করে যে ছোটবেলায় তো এরকম দুষ্টামি করছি, জোকস কইছি, মানুষ হাসছে, তো তার মানে তো আমি পারফরমেন্স পারি আর কি। কিন্তু ওইটা তো স্বাভাবিক প্রক্রিয়া। এটা সব মানুষেরই ক্রিয়েটিভ ফ্যাকাল্টি আছে, সে কিছু জিনিস তৈরি করতে পারে, 2 লাইন কবিতাও লিখে ফেলতে পারে। তো এর মানে তো সে এটা না যে আমি এখন কবিতাই লিখবো। যদি তাই চিন্তা করতে হয়, তাকে অনেক প্রস্তুতি নিতে হবে। কবিতা পড়া, সারা দুনিয়া জানা শানা, কবিতার কি কেমনে উৎপত্তি হয়, কেমনে আসে, শব্দকল্প কেমনে তৈরি হয়, সেটা তার ট্রেনিংই তো লাগবে। এবং দেখা যায় যে রাইটিং এর ক্ষেত্রে, আমি যেহেতু রাইটিং এর সাথে একটা লেভেলের পর্যন্ত জড়িত, আমার প্রতিবারই মনে হচ্ছে এটা ট্রেনিং, নতুন একটা ট্রেনিং হইতেছে, নতুন ট্রেনিং, যে আমি যেন নতুন কিছু শিখছি। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি। মানে হয় না, আড্ডা দিতে গেলে তো টাইম খেয়াল থাকে না, অনেক সময় কথা। দাদা, আমি খুবই সম্মানিত বোধ করেছি আপনি এসেছেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। আমার খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের কথোপকথনের গল্প। আমরা আবার কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, দেশকে ভালোবাসবেন। শুভকামনা।